দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে টেকসই প্রবৃদ্ধির পথে নিতে নতুন ৫ বছর মেয়াদী কৌশলগত আর্থিক পরিকল্পনা কাঠামো অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। ১৮ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই পরিকল্পনার কাঠামো নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই বৈঠকে আগামী অর্থ বছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেওয়া হয়। সংস্কার ও উন্নয়নের জন্য ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামো জুলাই ২০২৬, জুন ২০৩১ শীর্ষক এই পরিকল্পনায় দুটি বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একটি হল ২০৩০ সালের মধ্যে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, অন্যটি ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে $১ ট্রিলিয়ন উন্নীত করা, যা বর্তমান অর্থনীতির প্রায় দ্বিগুণ। ১৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে ৫ বছরের জন্য কৌশলগত আর্থিক পরিকল্পনার কাঠামো নীতিগত অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনায় চলতি অর্থ বছরের আনুমানিক ৪.২% প্রবৃদ্ধিকে ২০৩০-৩১ অর্থ বছরে ৮.৫% উন্নীত করার লক্ষ্য ধরা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ জিডিপি অনুপাত ৩১% থেকে বাড়িয়ে ৪০% এবং রাজস্ব আদায়ের ৯% থেকে ১১% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কাঠামো অনুযায়ী উন্নয়ন ব্যয় জিডিপির ৪% থেকে বেড়ে ৬.৯% পৌঁছাবে। অন্যদিকে ঋণ ও জিডিপির অনুপাত ৩৮.৯% স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ জিডিপির ২.৫% নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জ্বালানি খাতেও রয়েছে বড় পরিকল্পনা। ২০২৮ সালের মধ্যে ১০০টি নতুন গ্যাস কূপ খনন করে দৈনিক ১৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সক্ষমতা বাড়িয়ে দৈনিক ১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের উপযোগী করা হবে। ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ কর্মসূচি থেকে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। একই সঙ্গে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কঠোর নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে এই ৫ বছর মেয়াদী কৌশলগত কাঠামোতে। অর্থনৈতিক কৌশল প্রণয়ন সংক্রান্ত কমিটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ টিবিএসকে বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য কৌশলগুলো শুধু কাগজে কলমে না থেকে বাস্তবে কার্যকর করা। অতীতে জিডিপি প্রবৃদ্ধির মতো উচ্চাভিলাষী লক্ষ্যকে বেশি গুরুত্ব দেওয়া হলেও সেগুলো অনেক সময় বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করায় পূরণ হয়নি। তাই এখন লক্ষ্য নির্ধারণের চেয়ে নীতি বাস্তবায়নের উপর বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। পুরো পরিকল্পনাকে ৩ ধাপে ভাগ করা হয়েছে। প্রথম বছর অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতার উপর জোর থাকবে। পরের ২ বছর পুনরুজ্জীবনের সময়। শেষ ২ বছর পুনর্গঠন পর্যায়। প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার, বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং $১ ট্রিলিয়ন অর্থনীতির দিকে অগ্রযাত্রা হবে এই পরিকল্পনার মূল ভিত্তি। রপ্তানি বাড়াতে শুধু ঔষধ, হালকা প্রকৌশল ও তথ্য প্রযুক্তি খাতের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব। পাশাপাশি রয়েছে পণ্যের দেশীয় মান ও উৎপাদন বাড়াতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পগুলোকে আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করার পরিকল্পনা। এছাড়া এলডিসি উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্যিক ক্ষতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উপর জোর দেওয়া হয়েছে। শুল্ক কাঠামো যৌক্তিক করা, রপ্তানি বিরোধী পক্ষপাত কমানো এবং প্রণোদনাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য সমন্বিত বাণিজ্য, শিল্প ও বিনিয়োগ নীতির প্রস্তাবও রয়েছে। চামড়া, জাহাজ নির্মাণ ও কৃষি প্রক্রিয়াজাতকরণ সহ 10টি খাতকে দেওয়া হয়েছে বিশেষ অগ্রাধিকার। একই সঙ্গে বৈশ্বিক সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। পরিকল্পনায় সৃজনশীল অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। লক্ষ্য ডিজিটাল ও সৃজনশীল শিল্পে 2 লাখ তরুণকে দক্ষ করে তোলা।
64 জেলায় সৃজনশীল হাব স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট অথরিটি গঠন করার কথাও বলা হয়েছে। সরকার ক্রিয়েটিভ ইন বাংলাদেশ ব্র্যান্ডের প্রসার ঘটাবে এবং নেটফ্লিক্স, অ্যামাজন ও ডিজনির মতো বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে 100টি স্থানীয় চলচ্চিত্র ও শোয়ের মুক্তির লক্ষ্য নির্ধারণ করবে। একই সাথে সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে 50টি দেশের থাকা প্রবাসী বাংলাদেশিদের কাজে লাগানো হবে। ক্রীড়া উন্নয়নে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় ন্যাশনাল অলিম্পিক একাডেমি, নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচি, 64 জেলায় স্পোর্টস ভিলেজ এবং দেশ জুড়ে 1000-এর বেশি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে। কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে এ কাঠামোতে আইসিটি, বিজ্ঞান, ভাষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ যুক্ত করে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া সরকারি চাকরিতে কওমি সনদের স্বীকৃতির কথাও বলা হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে গতি আনতে কৃষিপণ্যের কোল্ড চেইন ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া 1.7 কোটি শিশুর জন্য স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হবে। এতে গ্রামীণ নারীদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে সরকার। কৌশলে দেশের জনমিতিক সুবিধাকে বড় সুযোগ হিসেবে দেখা হয়েছে। বলা হয়েছে 2033 সালের মধ্যে 51 বছরের জনমিতিক সুযোগের সময়সীমা শেষ হবে। এর আগে 15 থেকে 59 বছর বয়সী বিশাল কর্মক্ষম জনগোষ্ঠীকে উৎপাদনশীল খাতে কাজে লাগানো জরুরি। এই পরিকল্পনায় 2026-2030 সময়কালকে শেষ সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাতে এই জনমিতিক সুবিধাকে দীর্ঘমেয়াদী মানব সম্পদ ও অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করা যায়। পূর্বাভাস অনুযায়ী 2030 সালে দেশের জনসংখ্যা 18.76 কোটিতে পৌঁছাবে। এতে আবাসন, কর্মসংস্থান ও জনসেবার উপর চাপ আরও বাড়বে। পরিকল্পনায় বলা হয়েছে, জনমিতিক সুবিধা পুরোপুরি কাজে লাগাতে না পারায় অনর্জিত শ্রম আয় 42% বেড়েছে। কর্মক্ষম জনগোষ্ঠীর অনর্জিত শ্রম আয় 2016 সালের 2.41 লাখ কোটি টাকা থেকে 2022 সালে বেড়ে 3.42 লাখ কোটি টাকায় পৌঁছেছে। কর্মসংস্থান বাড়াতে 3টি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরা হয়েছে। প্রথমত, বেসরকারি বিনিয়োগ জিডিপি 30% উন্নীত করা গেলে কর্মসংস্থান 9.4% বাড়তে পারে। দ্বিতীয়ত, বার্ষিক রপ্তানি প্রবৃদ্ধি 10% পৌঁছালে কর্মসংস্থান বাড়বে 16.5%। তৃতীয়ত, সামাজিক খাতে ব্যয় দ্বিগুণ করে জিডিপির 6% নেওয়া গেলে শ্রম আয় বাড়বে 64.3%। এছাড়া জাতীয় শিক্ষক যোগ্যতা কাঠামো গঠন, মুখস্থ নির্ভর শিক্ষা কমিয়ে ডিজিটাল শিক্ষণ পদ্ধতি চালু, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আধুনিকীকরণ এবং বাধ্যতামূলক ইন্টার্নশিপ চালুর প্রস্তাবও রয়েছে। স্বাস্থ্য খাতে মানুষের নিজস্ব ব্যয় কমাতে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথাও বলা হয়েছে। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এই কাঠামোকে জীবন্ত ডকুমেন্ট হিসেবে বিবেচনা করতে হবে। মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজ, নীতি সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে এই কৌশলের সরাসরি সম্পর্ক থাকতে হবে। তা না হলে এটি কার্যকারিতা হারাবে। সুশীল সমাজ, সাংবাদিক, গবেষক ও অন্যান্য অংশীজনকে যুক্ত করে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। শুধু মধ্যমেয়াদী পর্যালোচনা যথেষ্ট নয়। গত 14 মে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, আগের উন্নয়ন কাঠামোগুলো মৃত ডকুমেন্টে পরিণত হয়েছিল। আগে সরকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, অতিরিক্ত ব্যয় ও দুর্বল পরিকল্পনার মাধ্যমে অবাস্তব প্রকল্প বাস্তবায়ন করেছে, যা অর্থনীতিকে সংকটে ফেলেছে। এছাড়া নতুন কাঠামোর আওতায় 4টি সংস্কারের কথা তুলে ধরেন রাশেদ আল মাহমুদ। এগুলো হলো, জনগণের অগ্রাধিকার ও নির্বাচনী ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প নির্বাচন, পর্যবেক্ষণ ও মূল্যায়ন জোরদার, স্বাধীন মূল্যায়নের জন্য তথ্য প্রবাহ নিশ্চিত করা এবং পরিকল্পনা প্রক্রিয়াকে আরও জনমুখী ও জবাবদিহিমূলক করা।